ভ্রমণ বিলাসী বাঙালি সুযোগ পেলেই পৌঁছে যায় দীঘা কিংবা মন্দারমণি। তবে আজকের পর্বে আমি তোমাদেরকে আরও কাছের এক সমুদ্র সৈকতের খোঁজ দেব, যেখানে মিলবে বিস্তীর্ণ সাদাবালির নির্জন সমুদ্র সৈকত আর লাল কাঁকড়ার আনাগোনা। একটু সময় পেলেই ঘুরে আসতে পারবে বঙ্গোপসাগরের মাঝে এক অজানা দ্বীপে, সাক্ষী থাকতে পারবে মনোমুগ্ধকর সূর্যাস্ত ও সোনালী সমুদ্র সৈকতে। আর এই সব কিছু উপভোগ করার জন্য আজ আমাদের গন্তব্য লালগঞ্জ সমুদ্র সৈকত। চলো তবে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ট্যুর ভাইবস চ্যানেলের একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তাই আমরা আজকে যাচ্ছি একটা নতুন সমুদ্র সৈকতে, আর সেই সমুদ্র সৈকতের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমরা শেয়ার করব। কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো, কত খরচা হবে, সমস্ত কিছু। সো দেখতে থাকো, সঙ্গে থাকো চ্যানেল ট্যুর ভাইবস। এখন রাত্রি 3:45 আর আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। আমরা আজ 5:12 নামখানা লোকাল ধরবো। এত রাতে বাধ্য হয়ে আমাদেরকে ক্যাব বুক করতে হলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:05। আমরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনে। আমাদের সময় লাগলো 35 মিনিট মতো। এখনও আমাদের হাতে অনেকটা সময় আছে। বাইরে এখন একটু চাটা খাবো, খেয়ে তারপরে যাব স্টেশনের ভিতরে। বাকি আপডেট তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। স্টেশনের টাইম টেবিল ডিসপ্লেতে দেখলাম ট্রেন আজ 5:12 বদলে 5:20 ছাড়বে। তো বন্ধুরা, এখন ঘড়িতে 5:20 বাজে আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। সো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম নামখানার উদ্দেশ্যে। আজ আমাদের টোটাল জার্নি হবে 109 কিলোমিটারের। সময় লাগবে 2 ঘন্টা 36 মিনিট। নামখানা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া ধর্মতলা থেকে প্রচুর বাস প্রতিদিন নামখানার উদ্দেশ্যে ছাড়ে। ধর্মতলা থেকে বকখালিগামী বাসে উঠলে কিন্তু সহজেই নামখানা পৌঁছে যাওয়া যায়। সো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 8:02 আর আমরা নেমে গেছি নামখানা স্টেশনে। আমাদের সময় লাগলো 2 ঘন্টা 42 মিনিট। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আকাশে মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আশা করছি ট্রিপটা জমে যাবে। চলো আগে বাকি ডিটেলস শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো বন্ধুরা, এখন আমরা নামখানা স্টেশনের বাইরে আছি আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালোই জোরে। তো নামখানা স্টেশনের বাইরে এই যে এই দিকটায় দেখো, এই দিকটায় পুরোটা টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা টোটো হায়ার করে চলে যেতে পারো লালগঞ্জ সি বিচ। এছাড়া এখান থেকে টোটো ধরে তোমরা যেতে পারো 10 মাইল। 10 মাইল নেমে ওখান থেকে কিন্তু তোমাদেরকে আলটিমেট টোটো হায়ার করতে হবে। টোটো অ্যাপ্রক্সিমেট সোজা এখান থেকে যদি তোমরা হায়ার করো 300 টাকা লাগবে। আর যদি তোমরা 10 মাইল থেকে বুক করো তাহলে সেটা কিন্তু 100 থেকে 150 টাকা নেবে। এখন 8:30 বাজে। আমরা স্টার্ট করেছি আমাদের ক্যাম্প অ্যান্টিলিয়ার উদ্দেশ্যে লালগঞ্জে। আমরা ওখানেই আজকে থাকবো। আর আমাদের টোটো ভাড়া পড়ছে 350 টাকা। ওয়েদার তো খুবই ভালো হয়ে গেছে, আমাদের বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক পশা ভালো বৃষ্টি হয়ে গেল। চলো এবার লালগঞ্জে যে দেখবো ওখানকার ওয়েদার ঠিক কেমন আছে। আমাদের যেতে 1 ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, আমি এখন 10 মাইল মোড়ের এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমরা টোটো করে এসছি। এই যে রাস্তাটা, এই দিক থেকে আমরা এসছি। এই ব্রিজটা পেরিয়ে সোজা আসলে এখানে যে রাস্তাটা ঢুকে গেছে বাঁহাতে, এটা চলে গেছে লালগঞ্জের দিকে। আর এই সোজা রাস্তাটা কিন্তু চলে গেছে বকখালির দিকে। তো তোমরা টোটো করে যদি আসো, শেয়ার টোটো করে যদি আসো, তাহলে এখানে তোমরা নামবে। টোটোতে তোমাদের 40 টাকা ভাড়া পড়বে। আর এছাড়া তোমরা কিন্তু বাসে করেও আসতে পারো। এখানে নেমে কিন্তু তোমাদেরকে আবার টোটো হায়ার করতে হবে। এখান থেকে টোটো লালগঞ্জ যাওয়ার জন্য 100 থেকে 150 টাকা কিন্তু নেবে। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব একটা ভালো না, একটু খারাপ রাস্তা, কিন্তু গ্রাম্য পরিবেশ। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:35। আমরা পৌঁছে গেছি অ্যান্টিলিয়া ক্যাম্পে। আমরা এখানে আজকে সারাদিন থাকবো, সারা রাত্রি থাকবো। কালকে এখান থেকে আমরা বাড়িতে ব্যাক করব। সো অ্যান্টিলিয়া ক্যাম্পে কোথায় আমরা থাকবো, কি খাবো, এখানে কি ঘোরার জায়গা আছে, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। ক্যাম্পের ভিতরের পরিবেশ ছিল বেশ অন্যরকম। সবুজে ঘেরা একটা ক্যাম্প, আর পুরো ক্যাম্প জুড়ে আছে বিভিন্ন রকমের গাছ।
সব থেকে আকর্ষণীয় সম্পূর্ণ বাঁশের তৈরি এই ওয়াচ টাওয়ারটা, যেটা বেশ কয়েকটি গাছকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো এইখানে চলে এসেছি ওয়াচ টাওয়ারটার ওপরে। এখানে কিন্তু খুব সুন্দর করে বসার জায়গা করা আছে, পুরোটা বাঁশ দিয়ে তৈরি এই ওয়াচ টাওয়ারটা। এপাশে একটা প্ল্যাটফর্ম করা আছে এবং ওপাশেও আর একটা, আমি দেখাতে বলবো বাপি দেখা, ওপাশেও একটা প্ল্যাটফর্ম করা আছে। তো এই দুটো প্ল্যাটফর্ম এখানে আছে। এখানে কিন্তু তোমরা সন্ধেবেলায় চা স্ন্যাক্স নিয়ে বসে কিন্তু একটা সুন্দর সময় কাটাতে পারো। আর আমরা কিন্তু অলরেডি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এই দিকটাতে সমুদ্র আছে, এই দিক থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। সো আমরা জাস্ট রুমে ঢুকবো, ঢুকে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিন্তু আমরা সমুদ্রে যাব। তো বন্ধুরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। থ্যাংক ইউ দাদা। এটা মাজা দেওয়া হয়েছে আমাদেরকে। তো বন্ধুরা আমরা এই যে গেটটা দিয়ে ঢুকেছি, গেটটা দিয়ে ঢুকে এসেই কিন্তু আমাদের যে ডান হাতে দেখতে পাচ্ছি এখানে সব সারি দিয়ে টেন্টগুলো করা আছে। প্রথমে এখানে 4টে অ্যাডভেঞ্চার টেন্ট দেখতে পাচ্ছি, আর এখানে দুটো কিন্তু ফ্যামিলি টেন্ট করা আছে। আগে আমি তোমাদেরকে চেষ্টা করব টেন্টের ভিতরগুলো দেখানোর। এছাড়া কিন্তু এই যে সামনের দিকটায় দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু 4টে টয়লেট করা আছে। এই টয়লেটগুলো কিন্তু বেসিক্যালি এই টেন্টের জন্য, ঠিক আছে? তো এই যারা টেন্টে থাকবে তারা এই টয়লেটগুলো কিন্তু ইউজ করতে পারো। আমরা কটেজ নিয়েছি, আমরা কটেজে থাকবো। কটেজগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন একটু কটেজগুলো রেডি করা হচ্ছে, রেডি করা হয়ে গেলে আমরা কটেজের ভিতরে ঢুকবো এবং সেখানে কি আছে, কি অ্যাকোমোডেশন আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাইনিং স্পেস এখানকার। এটা জাস্ট পুকুরের ওপরে এই ডাইনিং স্পেসটা করা আছে। চলো তোমাদেরকে দেখাই ডাইনিং স্পেসটা। দেখতে পাচ্ছ এখানে 4টে টেবিল আছে, আর পুরো বাঁশের চটা দিয়ে কিন্তু বসার জায়গা করা আছে, অসাধারণ দেখতে। আর এই দিকটা দেখাতে বলবো, এই দিকটাই কিন্তু এই বড় একটা পুকুর আছে। আর এই পুরো যে ডাইনিং স্পেসটা, এই ডাইনিং স্পেসটা কিন্তু পুরোটাই কিন্তু এই পুকুরটার উপরে। এছাড়া যে টেন্টগুলো করা আছে ওদিকে, সেই টেন্টগুলোও কিন্তু অ্যাকচুয়ালি পুকুরের ওপরেই করা আছে। তো সব মিলিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স এখানে। তোমরা আসলে ডেফিনেটলি এই অ্যাম্বিয়েন্সগুলো ফিল করতে পারবে। আগে আরও এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। চোখে পড়লো পুকুরে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু শাপলা গাছ, আর সেখানে উকি দিচ্ছিল সদ্য ফুটে ওঠা একটা শাপলা ফুল। ডাইনিং স্পেসে ঢুকতে ডান হাতে করা আছে একটা ওয়াশ বেসিন। বন্ধুরা আমরা তো তোমাদেরকে অ্যান্টিলিয়া ক্যাম্প পুরোটা ঘুরে দেখালাম। এবার দেখাই এখানকার যে টেন্টগুলো আছে, টেন্টের কি অ্যাকোমোডেশন আছে, কেমন টেন্টের ভিতরটা, সেগুলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট আমরা একটা অ্যাডভেঞ্চার টেন্ট দেখাচ্ছি। টেন্টের ভেতরটা বেশ স্পেশিয়াস আছে, দুটো বালিশ আছে, এখানে দুখানা কুলার দেওয়া আছে। আর এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, ইজিলি তোমরা মোবাইল বা তোমাদের অন্য কোনো ডিভাইস কিন্তু এখানে চার্জ দিতে পারো। উপরে একটা লাইট লাগানো আছে। সব মিলিয়ে বেশ ভালোই টেন্টটা। তো বন্ধুরা অ্যাডভেঞ্চার টেন্ট তোমরা দেখলে, ওখানে কিন্তু দুজন থাকতে পারবে। এবার আমি তোমাদেরকে ফ্যামিলি টেন্টটা দেখাচ্ছি। এখানে কিন্তু একটা বড় মসকিউটো নেট আছে, এটা লাগিয়ে কিন্তু তোমরা থাকতে পারবে। এটাতে ভালো এয়ার পাস হবে। তোমরা দেখতে পাচ্ছ টেন্টের ভিতরটা অনেকটা স্পেস আছে, এখানে 4 জন অনায়াসে থাকতে পারবে। এখানে কিন্তু 3খানা কুলার দেওয়া আছে, এছাড়া দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে, লাইট আছে। আর এই টেন্টের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই পর্দাটা খুললে কিন্তু এপাশে যে পুকুরটা আছে সেই পুকুরের একটা ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যে স্পেশাল ব্যাপারটা আছে, এখানকার সিকিউরিটি কিন্তু খুব ভালো। পুরো ক্যাম্পটাতে অনেকগুলো সিসিটিভি আছে। এখানে দেখো, এখানে একটা আছে। সব মিলিয়ে আমি আরও বেশ কয়েকটা সিসিটিভি দেখতে পাচ্ছি। ওইখানে যে ওয়াচ টাওয়ার আছে সেখানে সিসিটিভি লাগানো আছে। এছাড়া কিন্তু ওখানে যে কটেজগুলো আছে, কটেজের সামনে বা কিচেনের সামনে সিসিটিভি লাগানো আছে। পুরো ক্যাম্পটা কিন্তু সিসিটিভির আওতায় আছে। এখানে কিন্তু কোনো সিকিউরিটির সমস্যা নেই। বন্ধুরা আমরা অ্যান্টিলিয়া ক্যাম্পে যে কটেজে থাকবো সেই কটেজটা তোমাদেরকে একটু দেখাই। এসো। এখানে একটা কিং সাইজ বেড আছে, যেখানে অনায়াসে 4 জন থাকতে পারবে। 4টে বালিশ দেওয়া আছে, এছাড়া দুটো এক্সট্রা বালিশ, একটা কম্বল এখানে রাখা আছে, একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য। এখানে দুটো কুলার দেওয়া আছে, আর একটা টি টেবিল আছে। এখানে সুইচ বোর্ড আছে, আর এখানে একটা অল আউটও দেওয়া আছে। এছাড়া এখানে ফ্যান আছে, ওয়াল ফ্যান। যেটা ওভারঅল রুমটা কিন্তু একটু ড্যাম্প। এখানে দেখাই যাচ্ছে রুমের যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু দেয়াল এবং সিলিংগুলোতে ড্যাম্পগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু ড্যাম্প আছে, মেনটেন্যান্সের অভাব আছে এই রুমটাতে।
যেটুকু আমি প্রথমে দেখে ফিল করছি। আর এইসব বাথরুমটা তোমাদেরকে দেখাই। ছোট্ট একটা বাথরুম, এখানে কোমোড আছে আর বালতি, একটা মগ রাখা আছে, এছাড়া শাওয়ার আছে। বন্ধুরা এখানে কিন্তু ইলেকট্রিসিটির একটা মেজর প্রবলেম আছে। আমরা আসার পরে অন্তত আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এখনও অবধি ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারেনি। রুমের তো পরিস্থিতি তোমাদেরকে দেখালাম। বাকি ক্যাম্পের ভিতরের এনভায়রনমেন্টটা কিন্তু ঠিকঠাক, আমার বেশ ভালোই লেগেছে। থাকার জায়গাগুলো কিন্তু একটু মেনটেন করার দরকার আছে। তো আসার সময় আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, এখানে আসার পরে বেশ খানিকটা খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা ম্যাগির সঙ্গে ডিম দিয়ে একটা ডিশ অর্ডার করেছিলাম, সেটা আমাদের সামনে চলে এসছে। বন্ধুরা আমরা যে এই খাবারটা খাচ্ছি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই, এটা আমরা আলাদা করে অর্ডার করেছি। আর আমাদের এক্স্যাক্টলি কি প্যাকেজ আছে সেটা আমি কিন্তু তোমাদেরকে পরে শেয়ার করব। জাস্ট এটা তোমাদেরকে ইনফর্ম করে রাখলাম, এই যে খাবারটা খাচ্ছি এটা কিন্তু এটার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। তো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে যাচ্ছি সমুদ্রের দিকে। অলরেডি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, আর সমুদ্রে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা সমুদ্রের দিকে। তো চলো যাওয়া যাক, বিচে যেয়ে তোমাদের সঙ্গে বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ফার্স্ট লুক, সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু, ওই যে দেখা যাচ্ছে জাস্ট, আর 2-4 পা হাঁটলেই কিন্তু সমুদ্র। এক্সাইটেড, বিরাট এক্সাইটেড, দারুণ লাগছে এখান থেকে। আর ওয়েদারটা মেঘলা, অসাধারণ লাগছে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি লালগঞ্জ সমুদ্র সৈকতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, কোনো লোকজন নেই, শুধুমাত্র আমরা ট্যুরিস্ট বলতে শুধুমাত্র আমরা। এছাড়া এখানে কিছু স্থানীয় লোকজন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিস্তীর্ণ সমুদ্র সৈকত, আর এপাশে ঝাউয়ের জঙ্গল। দূরে যত দূর চোখ যাচ্ছে কিন্তু সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর পুরোটাই ফাঁকা। এটা একেবারেই একটা নির্জন সমুদ্র সৈকত, এখানে এসে কিন্তু একটা দারুণ সময় তোমরা কাটাতে পারবে। তো বন্ধুরা এখন আমরা সমুদ্রে নামবো, শুধু দেখতে থাকো। অসাধারণ অসাধারণ লাগছে, হেভি ভালো লাগছে। কেমন লাগছে ভাইগণ? দারুণ। স্থানীয় মানুষরা তখন মাছ ধরতে ব্যস্ত, আমরা কিছুক্ষণ তাদের সঙ্গী হলাম। এটা কি চিংড়ি মাছ? পুকুরে ছাড়বো এগুলো। ও পুকুরে ছাড়ার জন্য, এখানে চিংড়ি মাছ ধরা চলছে পুকুরে ছাড়ার জন্য। সমুদ্র স্নান করে ক্যাম্পে ফেরার পরের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। বাথরুমে ঢুকে স্নান করতে গিয়ে কল থেকে পড়া জলে পেলাম দুর্গন্ধ। স্টাফদেরকে বলতে তখন তারা ব্যস্ত হয়ে পড়ল ওয়াটার ট্যাঙ্ক আর বাথরুম পরিষ্কার করতে। ভেজা গায়ে প্রায় 40 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি ফ্রেশ হতে পারলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে 2:15 বাজে, আমরা সমুদ্র স্নান করে এসছি, এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসছি। এখন অনেক খিদে পেয়ে গেছে,
তো লাঞ্চে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু দিয়েছে। এখানে শুরুতে আমি এক এক করে বলি। প্রথমে একটা প্লেটের ওপরে এখানে কাগজের একটা থালা দিয়েছে, তার মধ্যে ভাত আছে, লঙ্কা আছে, কাঁচা পেঁয়াজ, লেবু, আমুদি মাছ ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে, এখানে একটা পটল আলুর তরকারি আছে, পমফ্রেট মাছ আছে, আর চাটনি, পাঁপড় এবং বাঙালির প্রিয় রসগোল্লা সবটাই কিন্তু এখানে আছে। তো আমি এবার আস্তে আস্তে খাবো, এগুলো খেয়ে তোমাদেরকে ডেফিনেটলি রিভিউগুলো দেবো কেমন খেলাম। ডালটা খেলাম, একটু মিষ্টি মিষ্টি টেস্ট আছে মোটামুটি। আমুদি মাছ ভাজাটা বেশ ভালো, মুচমুচে আছে, ভালো লেগেছে। কিন্তু ডালটা আমার পার্সোনালি একটু মিষ্টি মিষ্টি লেগেছে, টেস্ট মোটামুটি। এখন আমি পটল আলু যে একটা নিরামিষ আইটেম আছে সেটা খাচ্ছি। আমার অ্যাভারেজ টেস্ট লাগছে, হাইফাই কিছু লাগছে না, ঠিকঠাক। এবার কিন্তু আমি ট্রাই করব পমফ্রেট মাছ, যেটার উপরে সবথেকে বেশি ইন্টারেস্ট। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই পমফ্রেট মাছটা কীরকম সাইজের। এই দেখো, পমফ্রেট মাছটা কিন্তু ঠিকঠাক সাইজের, মানে আমি স্যাটিসফাইড সাইজটা নিয়ে। এবার আমি খেয়ে জানাচ্ছি কেমন টেস্ট। সো পমফ্রেট মাছটা আমি ভেঙে দেখলাম, বেশ ভালো ভাজা হয়েছে মাছটা। টেস্ট কিন্তু আমার ঠিকঠাক লাগছে, পমফ্রেট মাছটা অ্যাটলিস্ট আমার ভালো লাগছে খেতে। সো আমার বন্ধুরা ওখানে খাচ্ছে, আমি তাদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিই তারা কেমন খাচ্ছে। বাপি কেমন খাচ্ছিস? মোটামুটি ঠিক আছে। গৌতম? পমফ্রেটটা খুবই ভালো লাগছে, আর না হলে অন্যান্যগুলো মোটামুটি ঠিক আছে, খারাপ নয়। বিশু কেমন খাচ্ছিস? যেরকম এক্সপেকশন নিয়ে এসেছিলাম সেরকম এমন আহামরি কিছু না, ঠিক আছে চলে যায়। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ করা শেষ, এখন 3টে বাজে। আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। বোটিং করতে আমাদের 600 টাকা খরচা হবে, আর টোটো আমরা বুক করে নিয়েছি। এখান থেকে টোটো 250 টাকা নেবে বোটিং পয়েন্ট অবধি যাওয়ার জন্য। সো আমরা যাব এখন, সেইখানকার এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করব। সো দেখতে থাকো বন্ধুরা। আমরা স্টার্ট করেছি বোটিং পয়েন্টে যাওয়ার জন্য। গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমাদের যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সো চলো বোটিং পয়েন্টে যেয়ে আবার দেখা হবে। বন্ধুরা, আমরা এখন বোটিং পয়েন্টে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর। এখন কিন্তু ভাটার সময়, জল কিছুটা কমে গেছে। আমরা এখান থেকে বোটে করে ওই যে দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, ওই দ্বীপে কিন্তু আমরা যাব। সো বোটিংয়ের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। মনে হচ্ছে বোটিংটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। দূরের ওই বোটে করেই আমরা আজ পাড়ি দেবো অজানা দ্বীপে। পিছু বল, তোর এক্সপিরিয়েন্স বল। আমার এক্সপিরিয়েন্স দেখো, আমি অনলাইন বলছি, যদি আমার আজকে কিছু হয়ে যায়, আমার আজকে কিছু অঘটনের জন্য এই গৌতম হালদার পড়াশোনা থাকে তাই থাকবে। বাকিটা তোমাদের উপর ভরসা করে চলছি, দেখা যাক কি হয়। চলো, বেঁচে থাকলে আবার দেখা হবে। যাই, জয় মা। দারুণ এক্সপেরিয়েন্স, বোটিং এ পুরো বোটটা এরকম উপর নিচে হচ্ছে। বঙ্গোপসাগরে আছি, বঙ্গোপসাগর দিয়ে বোটিং করছি, আমরা যাচ্ছি কিন্তু একটা অজানা দ্বীপে। দারুণ এক্সপেরিয়েন্স বন্ধুরা। এটা কিন্তু লালগঞ্জে আসলে অবশ্যই তোমরা এই বোটিংটা করবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপে কিন্তু আমরা এখন নামবো। buildings as the chemicals they take us higher. The night's young. তো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা অজানা দ্বীপে এখন। এই দ্বীপটা শুধুমাত্র ভাটার সময় বঙ্গোপসাগরের মাঝখানে ফুটে ওঠে, অন্য সময় কিন্তু এটা জলের নিচেই থাকে। এই দ্বীপে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার জাস্ট পিছন দিকটাতে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটা সুন্দরবন অধ্যুষিত এলাকা। ওই জায়গাটাকে বলা হয় লথিয়ান দ্বীপ। ওখানে কিন্তু প্রচুর বন্য জীবজন্তু থাকে, এবং ফরেস্ট অফিসাররা ওই জায়গাতে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে, তাই আমরা ওখানে যেতে পারবো না। এছাড়া আমার এই বাদিকে যেটা আছে, এই বাদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কালিস্থান। আর কালিস্থানের পরেই কিন্তু লালগঞ্জ, যেখানে আমরা আছি, লালগঞ্জ সি বিচ, একদম আমার সামনে লালগঞ্জ সি বিচ।
তো আমরা এই ভার্জিন দ্বীপ যেটা আর কি একেবারেই সেইটা আমরা এখন এক্সপ্লোর করছি, সেটা আমরা এনজয় করছি, আর আমাদের স্পেশাল মোমেন্ট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. পড়ন্ত বিকেলে তীরে অপেক্ষারত নৌকা তখন জানান দিচ্ছিল এবার ফেরার সময় হয়েছে। Morning is the afternoon. We lay awake in bed. বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্থানীয় মানুষরা কিন্তু মাছ ধরে জাস্ট এসছে, এখানে মাছ বাছাই পর্ব চলছে। তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি মাছ ওনারা ধরে এনেছেন। যেটা স্পেশালি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ জ্যান্ত লোটে বলা যায়, যে লোটে মাছ আমাদের ওখানে কিন্তু ফ্রেশ পাওয়া যায়, এখানে একদম জাস্ট ফ্রেশ লোটে। এছাড়া লাল চিংড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পেলাম, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমরা একটা দারুণ বোটিং এর অভিজ্ঞতা নিয়ে এখন কার্গিল বিচের উদ্দেশ্যে যাচ্ছি। কার্গিল বিচে আমরা যাচ্ছি সানসেট দেখার জন্য। সো সেই সানসেট আমরা দেখবো এবং তোমাদের সঙ্গে কিন্তু সেই দারুণ অভিজ্ঞতা শেয়ারও করব। বোটিং পয়েন্ট থেকে আমাদের 45 মিনিট মতো সময় লাগবে কার্গিল বিচ পৌঁছাতে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি কার্গিল বিচে। কার্গিল বিচটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে এখানে পুরো বসার জায়গা করা আছে, আর এই দিকটাতে কিন্তু এখন জল অনেকটা নিচে চলে গেছে, তো বিচটা দেখা যাচ্ছে বিস্তীর্ণ বিচ ডান দিকটাতে, আর এখানেই সানসেটটা হবে। দেখতে পাচ্ছ সূর্য অনেকটাই অস্ত যাওয়ার দিকে, তো একটু পরে সূর্যাস্ত হবে, সেইটা তোমাদেরকে দেখাবো। আর এই পাশে কিন্তু এন্টায়ার জায়গাটা বেশ সুন্দর করে বাঁধানো আছে এবং বসার জায়গা করা আছে, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আর এই বিচটা কার্গিল বিচ নামকরণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে সামনে যে দিকটা দেখা যাচ্ছে, এদিকে একটা সময় লতা বা গুল্মের অনেক উঁচু উঁচু ঢিবি ছিল, যে ঢিবিগুলো পাহাড়ের মতো দেখতে ছিল, এবং এখানের একজন স্থানীয় মানুষ বললেন এখানে একটা সময় এসএসবি ট্রেনিং হতো, তো সেই জন্য সব কিছু মিলিয়ে এই জায়গাটার নাম হয়ে যাচ্ছে কার্গিল বিচ। আর এখন সানসেট হওয়ার মুহূর্ত, সূর্য অনেকটা অস্তাচলে গেছে, আস্তে আস্তে সমুদ্রের ওপারে হয়তো সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই। একটা অসাধারণ পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এখন মোটামুটি জোয়ারের সময় চলে এসছে, আস্তে আস্তে কিন্তু এই সমস্ত বিচটা জল গ্রাস করে নেবে এবং এই জল শেষমেশ কিন্তু এই যে বাঁধানো জায়গাটা আছে, বাঁধানো জায়গার প্রায় উপর অবধি চলে যাবে। দেখো বন্ধুরা সূর্যের আলো সমুদ্রের জলের ওপরে পড়েছে এবং তার রিফ্লেকশন কিছুটা বিচের ওপর এসে পড়েছে, জাস্ট অসাধারণ লাগছে। সোনালি সমুদ্র সৈকত, দারুণ দারুণ দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই দৃশ্য কিন্তু ভোলার নয়। তোমরা যদি লালগঞ্জ আসো তবে অবশ্যই একবার কিন্তু কার্গিল বিচ চলে এসো সানসেট দেখার জন্য। বন্ধুরা সানসেট কিন্তু হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। দেখতে পাচ্ছ সূর্যটা পুরো ডিমের কুসুমের মতো লাল হয়ে গেছে, আর একটু পরেই সূর্য অস্ত যাবে এবং এই অসাধারণ মুহূর্তের সাক্ষী কিন্তু আজকে আমরা থাকছি এবং সেই দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা কার্গিল বিচ থেকে ফেরার পথে কিন্তু জেটি ঘাট বলে একটা জায়গা আছে, এখানে একটা বড় হাট বসেছে। তো হাটটা দেখে কিন্তু আমরা টোটো থেকে নেমেছি, হাটটা একটু ঘুরে দেখবো, হাটে কি কি পাওয়া যায় সেগুলো তোমাদেরকে দেখাবো। দেশি পটল খেয়ে দেবে,
তো এখানে দেশি পটল বিক্রি হচ্ছে, খুব এনজয় করছে দাদা। হ্যাঁ, কত পটল? পটল 25 পটল 25 টাকা করে এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর 50 টাকা। যে দাদা টোটো করে আমাদেরকে নিয়ে এসছে, উনি আমাদের ক্যাম্পেরই আর কি টোটো চালান। কথা বলতে বলতে দাদা বললেন যে ওনাদের ওখানে কিন্তু ওনারা লোটে মাছ রান্না করে দেন, আর আমাদের লোটে মাছ ফ্রাই বা লোটে মাছের ঝুড়ো খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখন লোটে মাছ কিনতে চলে এসেছি। এই যে একটা দোকানে এসেছি, প্রচুর লোটে মাছ আছে। তো আমরা 1 কেজি লোটে মাছ নিচ্ছি, 120 টাকা দাম নিচ্ছি। এখন এটা আমরা যাব ক্যাম্পে, যে এটাকে কিন্তু ঝুড়ো করে বা ফ্রাই করে খাবো। ঘড়িতে এখন 8টা 10 বাজে, আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। ক্যাম্পে এসে কিন্তু একটা অন্যরকম পরিবেশ দেখতে পাচ্ছি, চারিদিকে রঙিন আলোয় সেজে উঠেছে ক্যাম্প। তোমাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য। দেখো, পুরো ক্যাম্পটা কিন্তু রঙিন আলোয় সুসজ্জিত। অ্যান্টিলিয়ার রাত্রিবেলার পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা, এত সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে অলরেডি ক্যাম্প ফায়ার শুরু হয়ে গেছে, এখানে আগুন জ্বালা হয়েছে, একটু পরে কিন্তু এখানে বারবিকিউ হবে। অ্যান্টিলিয়ার যে মেন গেটটা আছে না, এই গেটটাও কিন্তু আলোয় খুব সুন্দর করে সাজানো থাকে, বাট এই মুহূর্তে ওই লাইটটা নষ্ট হয়ে গেছে বা লাইটটা কেটে গেছে, এখানকার স্টাফ বললো আমাকে। তো মেন গেটটা কিন্তু অন্ধকার, দেখতেই পাচ্ছ। বাট ডাইনিং স্পেসটা খুব সুন্দর লাগছে দেখতে, এখানে সুন্দর সুন্দর লাইট ঝোলানো আছে, যে টেন্টগুলোর সামনে দিয়ে সুন্দর সুন্দর লাইট ঝোলানো আছে। আর গাছগুলোতে বিভিন্ন রকম লাইট, মানে বিভিন্ন কালারের লাইট কিন্তু এখানে লাগানো আছে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। এটা কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখো, সিঁড়িটার দুপাশ দিয়ে লাইট লাগানো আছে। আমরা এখন উপরে উঠবো, উঠে উপরটাতে বসবো, বসে স্ন্যাক্সগুলো খাবো। স্ন্যাক্স ওরা দিয়ে যাবে একটু পরেই। আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু নিচে অ্যান্টিলিয়া ক্যাম্পটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আসতেই কিন্তু হাতে পেয়ে গেলাম পকোড়া আর মুড়ি। পকোড়া এখন ঠান্ডা হয়ে গেছে, এখন অনেকটাই বাজে, সেই কারণে হয়তো ঠান্ডা হয়ে গেছে। বাট এই যে দেখো, ঠোঙায় করে মুড়ি পকোড়া চলে এসছে। তো বন্ধুরা, এখানে বারবিকিউ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বারবিকিউ। এখানে কিন্তু রবীন্দ্র দাদা এখানে বারবিকিউটা বানাচ্ছে। দাদা, বারবিকিউর কি খরচা একটু বলে দাও না। 1 কিলো বারবিকিউতে 450 টাকা পড়ে, ওটা স্ল্যাগ দিয়েই সার্ভ করা হয়। আচ্ছা আচ্ছা। আর 500 গ্রাম? 500 গ্রাম নিলে 250 টাকা পড়ে। 250 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই প্লেটে করে চলে এলো গরম গরম বারবিকিউ। এবার পুরো চিকেনের উপর লেবুর রস ছড়িয়ে দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত করলাম। সো এই যে দেখতে পাচ্ছ, আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। স্মোকি ফ্লেভার যেমন হয় সেরকমই আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো, একটু শক্ত আছে। বারবিকিউ শেষ হতে চলে এলো লোটে ফ্রাই। সব মিলিয়ে সন্ধেটা বেশ ভালোই কাটলো। একটু পরে ডিনার করতে এসে বেশ বিরক্ত বোধ করলাম। পুরো ডাইনিং স্পেসের সমস্ত টেবিলে অজস্র পোকায় ভর্তি। ফাইনালি গাছের নিচে টেবিল পেতে ডিনার করতে বসলাম। বন্ধুরা, ডিনার চলে এসে, ডিনারে আছে ভাত, একটা সবজি, ডাল আর মাটন, সঙ্গে আছে লেবু আর পেঁয়াজ। সবজি আর ডাল দিয়ে খাচ্ছি। আমার কিন্তু রাতের খাবারটা বেশ ভালোই লাগছে, সবজি ডাল দুটোই ভালো লেগেছে। এরপরে মাটন খাবো, সেটাও জানাবো কেমন লাগছে। সো বন্ধুরা, এরকম সাইজের মাটন দিয়েছে, 4 থেকে 5 পিস মতো এরকম মাটন পেয়েছি। খাবো, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে খাবারের টেস্ট ঠিকঠাক থাকলেও হাইজেনিক কিন্তু এখানে একদমই নয়। খাবার দাবার বা এখানকার এনভায়রনমেন্ট একদমই হাইজেনিক নয়। খাবারের মধ্যে একটা বড় চুল পেলাম। আগেই তোমাদেরকে দেখিয়েছি যে ডাইনিং স্পেসে প্রচুর পরিমাণে পোকা ছিল, যার জন্য আমরা এখন গার্ডেনে বসে খাচ্ছি। আর রুমগুলোও কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো ওভারঅল এক্সপিরিয়েন্স একেবারেই ভালো না অ্যান্টিলিয়ার। আমার মনে হয় এটা ওভারহাইপড একটা ক্যাম্প, এটা আরও বেটার হতে পারে, বেটার হতে পারতো। ফ্যামিলি নিয়ে আসার জন্য একেবারেই উপযুক্ত নয় এই ক্যাম্প। বন্ধু বান্ধবরা আসতে পারে একদিনের জন্য, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। তবে হ্যাঁ, এখানকার যে সি বিচটা আছে সেটা একদমই ভার্জিন সি বিচ। লোকজন এখানে নেই বললেই চলে। একান্তে যারা নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাও, তারা কিন্তু এখানে আসতে পারো। তবে অ্যান্টিলিয়া তাদের জন্য থাকার জন্য কতটা উপযুক্ত সেটা আমি কিন্তু
গ্যারান্টি দিতে পারছি না অ্যাকচুয়ালি, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স আমাদের অ্যাভারেজই বলবো বা বিলো অ্যাভারেজ। বন্ধুরা এখন রাত্রিবেলা 12:30 বাজে, আমরা এখনো অবধি ঘুমাতে পারিনি। পোকা মশার উপদ্রব একটা মানে চরম দুরবস্থার মধ্যে আমরা আছি। আর সব থেকে দুরবস্থা হচ্ছে এখানকার ইলেকট্রিসিটি, ব্যাকআপ কোনো প্ল্যান নেই এদের। এখানে ইলেকট্রিসিটি 10 মিনিট অন্তর অফ হয়ে যাচ্ছে, কমপ্লিটলি ফ্যান বা কুলার যেগুলো আছে সেগুলো অফ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি আসছে, তো এইভাবেই চলছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল 5:45 আমরা কিন্তু সি বিচের দিকে যাচ্ছি। আমাদের ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়েছে, কেননা কালকে রাতে কিন্তু আমরা ঠিক করে ঘুমাতে পারিনি, গরম, মশার উপদ্রব এইসবের কারণে সানরাইজটা আমরা মিস করে গেছি। তো আমরা সি বিচের দিকে যাচ্ছি এখন, একটু তোমাদেরকে দেখাবো সকালের সমুদ্র সৈকত। চলো যাওয়া যাক। রৌদ্র ঝলমলে সমুদ্র সৈকতের অপরূপ শোভা আর প্রাণ জুড়ানো হাওয়ায় রাত্রের ক্লান্তি অনেকখানি কমে গেল। এরপরেই চোখে পড়ল সেই অপরূপ দৃশ্য। সাদা বালির সমুদ্র সৈকত তখন রঙিন হয়ে উঠেছে লাল কাঁকড়ার আনাগোনায়। কিছুক্ষণ পর ক্যাম্পে ফিরেই পেলাম গরম গরম চা। এরপর সকালের জলখাবার সারলাম রুটি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের জন্য আসছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ অবধি সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।